নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি বিশাল গোয়েঙ্কার মৃত্যুর রহস্যময় কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। শহরের বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী অমরনাথ গোয়েঙ্কার বড় ছেলে ৩০ বছরের বিশাল গোয়েঙ্কা ২০১২-র ২০শে ডিসেম্বর দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরত আসে না। তার মা সুমিত্রা চিন্তা হতে থাকে। বাড়ির চাকর প্রকাশ সিং জানায় যে বিশাল রাতে বাড়ি ফেরেনি। সুমিত্রা বিশালের ঘর থেকেই ওর মোবাইল ফোন পান। বিশালের বাবা অমরনাথ আর ছোট ভাই দেবেনের মনে হয় যে বিশাল কোথাও নেশায় বুঁদ হয়ে পড়ে আছে। অমরনাথ ওনার বিশ্বস্ত ম্যানেজার গোবর্ধনকে বিশালকে খোঁজার জন্য পাঠান, কিন্তু গোবর্ধন বিশালকে প্রতিবারের নির্দিষ্ট জায়গা থেকে খুঁজে পান না। শেষমেশ অমরনাথ পুলিশ স্টেশনে বড় ছেলের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখান। গোবর্ধন জানান যে বিশাল যেদিন নিখোঁজ হয় সেদিন সে দোকান থেকে এসে ২ লাখ টাকা ক্যাশ নিয়ে গিয়েছিল। অমরনাথ এই কথাটা শুনে হতবাক হয়ে যান। তখন পুলিশের সামনে ব্যাপারটা প্রকাশ্যে আসে যে মদের নেশার জন্য তার বাবা অমরনাথ তাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। বিশাল অমরনাথের পরিচিত লোকেদের থেকে ধার নেওয়া শুরু করে এবং অমরনাথ যখন তাদেরও সাহায্য করতে বারণ করেন তখন বিশাল হয়তো সমাজ বিরোধীদের কাছ থেকে ধার নেওয়া শুরু করে এবং সে হুমকি পেতে থাকে। পুলিশ বিশালকে খোঁজা শুরু করার আগেই তখনই শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ওর লাশ পাওয়া গিয়েছে বলে খবর আসে। জানা যায় যে বিশালকে গুলি করে মারা হয়েছিল। ওর শরীরের থেকে যে গুলি পাওয়া যায় তাতে জানা যায় যে ওকে একটা দেশি বন্দুক দিয়ে খুন করা হয়েছিল। পুলিশ তখন ওর বন্ধু বাবু এবং চরণ, যাদের সঙ্গে বিশাল প্রায়শই সময় কাটাতো, তাদেরকে গ্রেফতার করে। কিন্তু বিশালের মতোই নেশাগ্রস্ত বাবু এবং চরণ বলে যে তাদের সঙ্গে ২০শে ডিসেম্বর বিশালের কোনো দেখাই হয়নি। তখন পুলিশের সন্দেহ হয় যে এই খুনের পিছনে পরিবারেরই কেউ জড়িত আছে। জানা যায় যে বিশাল বিবাহিত আর ওর স্ত্রী ভাবনা ওকে ৩ বছর আগেই ছেড়ে চলে গেছে। পুলিশের এবার সন্দেহ হয় যে এই অপরাধের পারস্পরিক সম্পর্কের কোনো ভূমিকা থাকতে পারে। ভাবনাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে যে ও বিশালকে বিয়ে করার পরেই জানতে পারে যে বিশাল ড্রাগ এবং মদের নেশায় আসক্ত এবং সেই জন্যই ও ওকে ছেড়ে বাড়িতে চলে আসে। পুলিশের ভাবনার সব উত্তরই রহস্যময় মনে হয়। আর তখনই পুলিশ হঠাৎ করে জানতে পারে যে বিশালের খুনের সুপারি একজন পেশাগত অপরাধী সঞ্জয়কে দেওয়া হয়েছিল। এটাও জানা যায় যে সঞ্জয় এই সুপারি নিতে মানা করেছিল। পুলিশ খুনের উদ্দেশ্যটা কি সেটা বুঝতে পারে না। তাদের মনে হয় এটা পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তখনই পুলিশ আরও জানতে পারে যে ভাবনা আর বিশালের আলাদা হওয়ার কারণ শুধু ড্রাগসই নয়, অন্য কিছু ছিল। এমন একটা কারণ যেটা শুধু পরিবারই নয়, ভাবনাও লুকোচ্ছিল। ভাবনাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়। এবারও বলে যে বিশালকে জবরদস্তি করে বিয়ে দেওয়া হয়েছিল। জানা যায় যে বিশাল আর ওর মধ্যে বৈবাহিক কোনো সম্পর্কই ছিল না, কারণ বিশালের কোনো মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে কোনো আকর্ষণই ছিল না। পুলিশ বিশালের বাবা মাকে আবারও জিজ্ঞাসাবাদ করে। অমরনাথ আর সুমিত্রা জানান যে ওনারা ছেলের এই ব্যাপারটা জানতেন এবং ওনারা এই ব্যাপারটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। ওনাদের ছেলে নেশাগ্রস্ত হলেও মা বাবা ওকে খুব ভালোবাসতেন এবং ওর জন্য চিন্তাও করতেন। পুলিশ এই খুনের রহস্যটা নিয়ে চিন্তায় পড়ে যায়। তখনই এক দাগী আসামি সঞ্জয় ওনাদের হাতে চলে আসে। এবার তারপর পুলিশে জানতে পেরেছে যে বিশালবাবুকে মারার জন্য সুপারি দেওয়া হয়েছিল। কতবার ওকে বুঝিয়েছি, বাবা শুধরে যা, আরে জীবনে নেশা ছাড়া আরো অনেক ভালো ভালো জিনিস আছে, কিন্তু না, ও বাবার কথা কানে নেয়নি। এই ছেলেকে দেখো, ছোট কিন্তু কত বুঝদার। বিশাল যে কেন এরকম ছিল না। ওই দিনই আমি জেল থেকে বেরিয়েছিলাম, তার উপর গোয়েঙ্কা পরিবারের ছেলে সুপারি। অনেক বড় লোক, বুঝেছিলাম খুন করলে ফেঁসে যাব। চল মেনেই নিলাম যে তুই সুপারি নিসনি, কিন্তু সুপারিটা দিয়েছিল কে এটা তো বল। ৫০,০০০ টাকার অফার ছিল ওকে শেষ করবার জন্য। সুপারিটা কে দিয়েছিল? কেউরিয়া থানার লকআপে আমার সঙ্গে অশ্বিনীর দেখা হয়েছিল। সেটাকে ও সুপারি নেয়। কথা ঘোরানোর চেষ্টা করিস না, সব সত্যি সত্যি বল, নাইলে হাড় ভেঙে দেবো। কি স্যার, আমাকে কেন ভেতরে ঢোকাচ্ছেন? আমি তো কিছু করিনি। আরে তোকে ভেতরে ঢোকাচ্ছি, তুই আনন্দ কর। ভেতরে থাকলে তুই কিচ্ছু করবি না, বুঝলি? তোর রেকর্ডও পরিষ্কার থাকবে, একদম ঝকঝকে, বুঝলি? চল চল ঢোক, একটু পূর্ণ কর। কিন্তু স্যার, আমাকে কবে ছাড়বেন? আমার তো ম্যাটার পুরো ক্লিয়ার। বাইরে যাওয়ার জন্য খুব চুলকাচ্ছে, চুপচাপ ভেতরে থাক। সাহেব বললে তখন তোকে ছাড়বো। তুই আজ বাইরে যাচ্ছিস নাকি? হ্যাঁ, কিন্তু সাহেব না বললে কি করে যাব? একটা কাজ করবি কি? এদিকে বল। দেখ, আমার একটা কাজ করার ছিল, কিন্তু আমাকে তো জেলে ঢুকিয়ে দিল। তো তুই করবি? ভালো মাল পাবি। কাজটা কি আর মাল কত পাবো? দেখ, তোকে বাইরে গিয়ে শুধু একটা ফোন করতে হবে ব্যাস। কিন্তু কাজটা কি? তুই ফোনটাতে কর, সব জেনে যাবি।
অশ্বিনী আমাকে একটা ফোন নাম্বার দিয়েছিল। বাইরে বেরিয়ে আমি ওকে ফোন করি। হ্যালো, সঞ্জয় বলছি। কে সঞ্জয়? ওই অশ্বিনী আছে না, ও বলল তোমাকে ফোন করতে। ও কোথায়? ও ভেতরে গেছে আর আমি বাইরে এসছি। এই জন্য ও আমাকে বলল তোমাকে ফোন করতে, যে ও কাজটা করতে পারবে না আর কাজটা আমি করব। তুই করবি? কাজটা কি আর তুমি কে? আমি কে তোর জেনে লাভ কি? কাজটা শোন, একটা লোককে টপকাতে হবে। কাকে? তার নাম বিশাল গোয়েঙ্কা। আজ দুপুরে এখানেই আসবে, মানে এই দামোদর নগরে, বুঝলি? গোয়েঙ্কা মানে ওই যাদের জুয়েলারি আছে? তোর অত জেনে লাভ কি? আম খা, গাছ গুনিস না। কাজটা করবি? না ভাই, আমি এসব ঝামেলায় জড়াতে পারবো না। এমনিতেও আমি ওইসব মার্ডার টার্ডারে ডিল করি না। ব্যাস এইটুকুই কথা হয়েছিল স্যার, আর আমি কিছু জানি না। আমি ওই ফোনটা করেই ঝামেলায় ফেসে গেলাম। তিনটে হিস্ট্রি শুটারের সঙ্গে জড়িত। বিশাল দামোদর নগরে নিজের থেকে যায়নি, কেউ ওকে নিয়ে গিয়েছিল। কিন্তু কেন? স্যার ওই লোকটা এখনো থানার কাস্টাডিতেই আছে। এই অশ্বিনী মুখ খুললে কিন্তু অনেক কিছুই বলবে। ফ্যামিলির ফোন রেকর্ডটা কি হলো? কালকের মধ্যে পেয়ে যাবো স্যার। চল। কে আমি? হ্যাঁ হ্যাঁ তুই, আবার কে? কি স্যার, ছেড়ে দিচ্ছেন নাকি? না, ধোলাই হবে তোর। আরে চল। সঞ্জয়কে কার নাম্বার দিয়েছিলি? কার সাথে কথা বলতে বলেছিলি? কপিলের নাম্বার দিয়েছিলাম স্যার। কে এই কপিল? স্যার ও ছোটখাটো সুপারি নিয়ে থাকে স্যার। কোনো ফালতু গল্প শোনাবি না, নাইলে তো দাঁত ভেঙে দেবো। বল, এই কপিলটা কে আর এই বিশাল গোয়েঙ্কা সুপারি কেন দিয়েছিল? স্যার আমি সত্যি কথা বলছি স্যার। ওই কপিল আমাকে বলেছিল যে বিশাল গোয়েঙ্কা দামোদরনগরে আসবে আর ওখানেই ওকে ওড়াতে হবে। 25? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি 50 পাবো। আমাকে কি পাগল ভাবছিস নাকি? দেখ, বিশাল গোয়েঙ্কা এই শহরের সব থেকে বড় জহুরির ছেলে, আর 1 লাখের থেকে কম তো তুই নিবি না। এই জন্য 50-এর কমে আমি কাজ করব না। ঠিক আছে, 50ই পাবি। কাজটা 20 তারিখেই করতে হবে। কোথায়? এখানে, এই দামোদর নগরে। একজন বিশালকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে? কাজ করার আগে 25 কাল সকালে আমি তোকে দিয়ে দেবো। কাজ হয়ে গেলে বাকি 25টা পাবি। আর মেশিন? মেশিনকে দেবে? দেখো, মেশিনের ব্যবস্থা তোমাকে করতে হবে, আমি এসব ঝামেলার মধ্যে থাকতে পারবো না। ঠিক আছে। এইটুকুই স্যার, এইটুকুই কথা হয়েছিল স্যার। আমি জানতাম না যে বিশাল গোয়েঙ্কাকে এখানে কে নিয়ে আসবে। স্যার আমার তো হাজিরা ছিল, কিছু একটা চুরি টুরি হয়েছিল, সেই জন্য আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। আমি তারপর থেকে ভেতরেই আছি স্যার। স্যার এই কপিল হলো দামোদর নগরের হিস্ট্রি শুটার। ওর ফোনটাও সুইচ অফ দেখাচ্ছে। ওর পেছনে লোক লাগাও, খবর নাও ড্রাগ আর বন্দুক কোথা থেকে পেয়েছিল। দামোদর নগরের পুলিশ বিশালের কাছ থেকে ড্রাগ পেয়েছিল, কেউ তো সাপ্লাই করেছিল। ইয়েস স্যার। সিং বিশাল গোয়েঙ্কা রেগুলার ড্রাগ নিত, তাহলে ও দামোদর নগর কেন গেল? হতে পারে কেউ ওর জানাশোনা কেউ ওকে ওখানে নিয়ে গিয়েছিল, প্ল্যান করেই নিয়ে গিয়েছিল। মা, মা, আমি দোকান যাচ্ছি এই ডিব্বাটা দিতে। ঠিক আছে। অমরনাথ গোয়েঙ্কা, সুমিত্রা গোয়েঙ্কা আর বীরেন গোয়েঙ্কা, তিনজনের ফোন রেকর্ডস থেকে এমন কিছু পাওয়া যায়নি যাতে কোনো সন্দেহ হয়। এমন কোনো কল বা এমন কোনো ব্যাপার নেই যাতে সন্দেহ করা যায়। বিশাল গোয়েঙ্কার স্ত্রী ভাবনা, ওর রেকর্ড থেকে কিছু পাওয়া যায়নি। এরকম দুটো মানুষই আছে যার বিশাল গোয়েঙ্কার মৃত্যুতে লাভ হতে পারে।
প্রথম হলো বাড়ির ছোট ছেলে বীরেন গোয়েঙ্কা। বড় ভাইয়ের মৃত্যুতে বাবার সম্পত্তির ও একা মালিক হতে পারে। আর দ্বিতীয় হলো স্ত্রী। স্যার, আপনি কি এখনো স্ত্রীকে সন্দেহ করছেন? সিং, দুটো জিনিস দেখতে হবে। এক, সম্ভ্রান্ত ফ্যামিলির বড় ছেলে ছিল নেশারি। দুই, ওর প্রাইভেট লাইফও ডিস্টার্ব ছিল। ও মহিলাদের পছন্দই করতো না। এই দুটো ব্যাপারই ফ্যামিলির সম্মানে আঘাত করছিল। মানে বিশাল গোয়েঙ্কার নিজের ফ্যামিলির সঙ্গে সম্পর্ক খুব খারাপ ছিল। বিশাল গোয়েঙ্কা ফ্যামিলির সম্মানের ওপর কলঙ্ক ছিল, আর এই কলঙ্ক শুধুমাত্র তার মৃত্যুতেই মুছতে পারত। মানে বাড়ির সম্মান বাঁচাতে বিশালের মৃত্যুতে যদি কারোর লাভ হয়ে থাকে, সেটা হলো তার ফ্যামিলির। সিং, বাড়িতে এমন তো কেউ আছে যে অনেক কিছুই জানে অথবা সবকিছুই জানে, কিন্তু লুকিয়ে আছে। আমি সত্যি সত্যি জানতাম না যে আমার ছেলে কোথায় যাচ্ছে। যদি ও আমাকে বলতো, যদি আমি জানতাম যে ও কোথায় যাচ্ছে, তাহলে ওকে আমি যেতে দিতাম না। আপনার ছেলে মৃত্যুর মুখে নিজে যায়নি, কেউ ওকে নিয়ে গিয়েছে। এই খুন একটা ষড়যন্ত্র। আপনার ছেলের জন্য সুপারি দেওয়া হয়েছিল। সুপারি কি বোঝেন? কোনো প্রফেশনাল খুনিকে টাকা দিয়ে আপনার ছেলেকে খুন করানো হয়েছে। তাই আপনি এমন যদি কোনো কথা জানেন যেটা আমাদের কাছে লুকোনো হয়েছে, প্লিজ বলুন। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। যা জানতাম আমি সব আপনাকে বলে দিয়েছি। কেন মিথ্যে বলবো স্যার? 27 বছর ধরে আমি সেটজির কাছে কাজ করছি। আমি ওনার নুন খেয়েছি। ওনার বড় ছেলে বিশালবাবু অনেকবার আমার কাছ থেকে টাকা নিয়ে গেছেন, বীরেনও নেয়। আমি ওদের অনেক ছোটবেলা থেকে দেখছি স্যার। ওরা আমায় আঙ্কেল বলে। গোবর্ধন বাবু, তার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনি ওদের ফ্যামিলি মেম্বারের মতো ছিলেন। হ্যাঁ স্যার। তাহলে এটা বলুন যে বিশাল গোয়েঙ্কার মৃত্যুতে সব থেকে বেশি লাভ কার হবে? গোবর্ধন বাবু, প্রশ্নটা বুঝতে পেরেছেন তো? খুব ভালো পরিবার স্যার, সমাজে সম্মান আছে। আর এদের মধ্যে কেউ এরকম কাজ কেন করবে স্যার? আপনি ভুল ভাবছেন স্যার। আমি আমার প্রশ্ন আরো একবার করছি। বিশাল গোয়েঙ্কার মৃত্যুতে সব থেকে বেশি লাভ কার হয়েছে? কেননা ওকে খুন করতে 1 লাখ টাকা সুপারি দেওয়া হয়েছে। 1 লাখ। আপনি কাউকে মারতে এমনি এমনি তো সুপারি দেবেন না। সেদিন বিশাল আপনার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিল কাউকে দেবার জন্য, ঠিক বলছি? যেদিন ও দোকানে আপনার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে যায়, সেদিনই ও মার্ডার হয়। যে ওর কাছ থেকে টাকা পেত সে তো ওকে খুন করবে না, তাহলে ও লস হয়ে যাবে। এখন দুটো পসিবিলিটিস আছে। হয় বিশাল গোয়েঙ্কাকে কোনো ফ্যামিলি মেম্বার মেরেছে, অথবা তার ফ্যামিলির কোনো শত্রু। আর এই শত্রুতার বিষয়টা আমরা ভালো করেই জেনে গেছি। আমাদের ইনফরমেশন অনুযায়ী অমরনাথ গোয়েঙ্কার বিজনেসে কোনো শত্রুই নেই। মানে ওনার এত বড় শত্রু তো কেউ ছিল না যে ওকে খুনি করিয়ে দেবে। কেননা ওর নেশারু ছেলের ব্যবসাতে তো কোনো ইন্টারেস্টই ছিল না। তাই আমি আমার প্রশ্নটা আরও একবার করছি। বিশাল গোয়েঙ্কাকে মার্ডার করিয়ে সব থেকে বেশি লাভ কার হয়েছে? স্যার, 2 ভাই একে অপরের সাথে খুব কম কথা বলতেন। এই ভাই ভাইয়ের গল্প ছাড়, সত্যি কথা বল। বিশাল গোয়েঙ্কাকে কে খুন করিয়েছে? স্যার, আমি খুব গরিব লোক, ও বাড়ির চাকর। আমি কিছু জানি না স্যার। ভাই ভাই নিজেদের মধ্যে কথা বলতো না মানে কি একে অপরের শত্রু ছিল? এক ভাই আর এক ভাইকে খুন করিয়েছে? না না স্যার, এটা হতে পারে না। সত্যি আমি কিছু জানি না স্যার। বিশাল গোয়েঙ্কাকে ও স্ত্রী ভাবনা খুন করিয়েছে? আমি জানি না স্যার। ওনাকে তো ওনার বউ 3 বছর আগে ছেড়ে গেছে। তুই ওখানে 8 বছর ধরে কাজ করছিস, কিছু তো একটা গন্ডগোল চলছিল, আর সেই ব্যাপারে তুই কিছু আন্দাজ করতে পারিসনি? বর্দাকে নিয়ে ও বাড়ির সকলেই খুবই চিন্তিত ছিল। ওনার বউও ওনাকে সহ্য করতে পারতেন না, কারণ এরা ওনাকে বিয়ের আগে এ ব্যাপারে কিছুই জানাননি। তোমার কাছে হাত জোর করছি বৌমা, তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। আমরা সমাজকে কি বলবো? আর আমি আমার পরিবারকে কি বলবো? এগুলো কখনো ভেবেছেন আপনি?
এটাও তো বলতে পারবো না যে বিশাল মেয়েদেরকে কি করব আমি এখানে থেকে। বাবা, আপনার ছেলে আপনাদের থেকে অন্তত ভালো, বলে যে আপনাদের কথাইও আমাকে বিয়ে করেছে, আর আপনারা সবকিছু জেনেও এই বিয়েটা দিলেন আপনারা। না মা, আমরা জানতাম না যে বিশালের আরো অন্য দোষ আছে। আমরা তো শুধু ওর নেশা করতো এটাই জানতাম। সেটাও তো বলেননি আপনারা আমাকে বা আমার পরিবারকে। মা, আমার বিশ্বাস ছিল যে বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে, আর আপনার এই ইচ্ছেতে আমি শেষ হয়ে গেলাম। বাবা, আপনি এটাও ভাবেননি যে আমার জীবনটার কি হবে? সরি বাবা, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার এটাই মনে হয় যে আপনারা দুজন আমাকে ঠকিয়েছেন। আমার রাগটা ওর উপর নয়, আমার রাগ হয় আপনাদের ওপর। সবচেয়ে বড় দোষী আপনারাই। সবকিছু জেনে শুনেও ওর সঙ্গে আমার এই বিয়েটা দিয়েছেন আপনারা। ওকে তো ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু আপনাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি এখান থেকে যাচ্ছি, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। স্যার, বৌদিমণির রাগ বর্দার ওপরে ছিল না, বাকিদের ওপর ছিল। তাহলে উনি খুন করতে যাবেন কেন? আপনাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনারা আমার স্ত্রীকে, আমার চাকরকে, আমার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছেন। স্যার, আমরা আমাদের কাজ করছি। আমরা সেই সমস্ত লোককে জিজ্ঞাসাবাদ করব যারা আপনার ছেলের, শুনতে পাচ্ছেন আপনি, যারা আপনার ছেলে সম্পর্কে এতটুকু জানে যাতে আমরা জানতে পারি যে ওর খুনটা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল। আপনারা আমার এবং আমার পরিবারের সম্মান নিয়ে খেলা করছেন। স্যার, আমরা আমাদের ডিউটি করছি। আপনার ছেলে খুন হয়েছে, তার খুনিকে খোঁজাটাই আমাদের কাজ। তাহলে যান, খুনিকে বের করুন, তা না করে আমার পরিবারের সম্মানই টানাটানি করবেন না। অমরনাথ বাবু, কেন আমরা আপনার পরিবারের সম্মান নিয়ে টানাটানি করব? আমরা তো এটাও জানি না যে আপনি আপনার পরিবারের কোন কলঙ্ক নিয়ে এত ভয় পাচ্ছেন। দেখুন, বিশাল আপনার ছেলে ছিল, ও যেমনই ছিল, ও শুধু নিজের জীবনটাই নষ্ট করছিল। ও শুধু নিজের জীবনটা নিয়ে খেলা করছিল। ও যেটা করছিল তার প্রভাব আপনার আর আপনার পরিবারের সম্মানের ওপর পড়ছিল। তাহলে ওর খুনটা হলো কেন? তবে এই কাজটা ও স্ত্রী করতে পারে, অথবা কেউ পরিবারের সম্মান বাঁচানোর জন্য করেছে, অথবা ওর ওপর কারোর এতটাই রাগ হয়েছে যে সে তাকে খুনই করে দিল। খুনের কারণ হয়তো আমি এখনো ঠিক জানি না, কিন্তু এটা বুঝতে পেরেছি যে খুনটা বাইরের নয়, বাড়িরই কেউ করিয়েছে। আপনার ছেলে বিশালের মৃত্যুর পেছনে আপনার বাড়িরই কোনো সদস্যের হাত আছে। ওইদিকে একটা পেয়ারার বাগান আছে। হ্যাঁ, তো কি আছে ওখানে? ওখানে একটা ভাঙা বাড়িও আছে। আরে যা বলবি সোজাভাবে বল না। ওখানকারই একটা ভাঙা ঘরে একটা লোক থাকে, ও কিন্তু সব জানে। আসবো? দেখুন দাদা, আমি কিন্তু এসব কোনো ফালতু ঝামেলায় ফাঁসতে চাই না।
তোর নাম আসবে না। পুলিশ শুধু পার্টির নাম জানতে চাইছে যে সুপারি দিয়েছিল। আর হ্যাঁ, আমি জানি যে মেশিনটা কপিলই কিনেছিল। আর ড্রাগ কে কিনেছিল? যেটা দামোদরনগরে বিশালকে মারার আগে ওকে দেওয়া হয়েছিল। কেন খুন করিয়েছে সেটা জানি না, আর সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। ড্রাগ কে কিনেছিল? প্রকাশ। ও ওদের বাড়ির চাকর। চলি। কি হয়েছে আঙ্কেল? পুলিশ প্রকাশকে গ্রেপ্তার করেছে। এটুকু তো আমি বুঝতেই পেরেছিলাম যে বাড়িরই কেউ ওই মার্ডারের সাথে যুক্ত, কিন্তু বাড়িরই সব থেকে বিশ্বস্ত চাকরের পেছনে আছে এটা বুঝতে পারিনি। শোন, এখন বেশি নাটক করবি না, আর মিথ্যে বলার তো চেষ্টাই করবি না, কারণ তোর সেল রেকর্ডস আমাদের কাছে আছে। মার্ডারের দিন দুপুর 2:30 থেকে 5টা পর্যন্ত তোর সব মুভমেন্টের রেকর্ডস আমাদের কাছে আছে। প্রথমে তুই তীরথচক গেছিলি, যেটা গোয়েঙ্কা নিবাসের কাছে। আমাদের সন্দেহ যে তুই ওখান থেকে বিশাল গোয়েঙ্কাকে নিয়ে তুই দামোদরনগর গিয়েছিলি, কারণ তুই দামোদরনগরের সেই এলাকাতেই ছিলি যেখানে বিশাল গোয়েঙ্কার মার্ডার হয়েছিল। এবার সত্যি কথাটা বলে ফেল, না হলে তোকে কিভাবে সত্যি বলাতে হয় সেটা আমরা ভালো করেই জানি। বর্দা, কি হয়েছে? বর্দা, ছোট মুখে বড় কথা, কিন্তু আমার একেবারেই ভালো লাগে না যে আপনি নেশা করবার জন্য রাত দিন এখানে ওখানে ঘুরে বেড়ান। এবার কি এই বাড়ির চাকরেরও ভাষণ শুনতে হবে নাকি আমাকে? না বর্দা, না, সেরকম ব্যাপার নয় বর্দা। আমার কি অত যোগ্যতা আছে যে আপনাকে ভাষণ দেব? আমি শুধু আপনাকে সাহায্য করতে চাই। আমি জানি যে বড় সাহেব আপনাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন। বর্দা, আমার কাছে একটা উপায় আছে। যারা চরস গাঁজা বিক্রি করে তাদের চিনি, ওরা আমার কাছে টাকা পাবে, কিন্তু আমি দিতে পারছি না। হ্যাঁ, কিন্তু তার বদলে নেশার মাল দিতে রাজি হয়ে গেছে। আর ওসব নিয়ে আমি কি করব? মানে আমার কি কাজে লাগবে, তাই না বর্দা? আপনি যদি চান তো রেখে দিতে পারেন, এই করে আমার টাকাটাও ফেরত এসে যাবে। মাল কোথায়? একটা বন্ধুর বাড়িতে অনেক মাল আছে। তুই যা, ওগুলো নিয়ে আয়। না না বর্দা, আমি নিজে আপনাকে ওখানে নিয়ে যাব। সত্যি বলছি, ওখানে অনেক মাল আছে। ঠিক আছে, কালকে যাব। কাল দুপুরবেলা যাব, আমি নিয়ে যাব আপনাকে। ঠিক আছে। প্রকাশ, তুই 7টার মধ্যে চলে আসবি তো? হ্যাঁ মা, ঘন্টা দুয়েকের কাজ আছে, ব্যাস সেরেই চলে আসবো। আপনি চিন্তা করবেন না। আর রাতের খাবার? তার আগেই চলে আসবো, তারপর বানিয়ে দেবো। মা, আপনি একদম চিন্তা করবেন না, ঠিক আছে? ঠিক আছে। বর্দা, বর্দা, আমি ওই রাস্তার ধারে আপনার জন্য অপেক্ষা করব। তাড়াতাড়ি আসবেন, হ্যাঁ? আর হ্যাঁ, সঙ্গে মোবাইল আনবেন না যেন। বর্দা, মাকে কিন্তু কিছু বলবেন না, হ্যাঁ?
যদি মা একবার জানতে পারেন যে আমি আপনাকে মাল দিয়েছি তাহলে আমাকে বের করে দেবেন। তাহলে আমি চলি বর্দা, চলে আসবেন। হ্যাঁ, কিছু তো বল, কোথায় যাচ্ছিস? একটু কাজ আছে। আরে বর্দা, এই আমার খুব ভালো বন্ধু কপিল দা। আপনাকে বলেছিলাম না রাতে। মাল কোথায়? এর যা হবার হয়ে গেছে, এবার আমাদের কাজটা শেষ করি। স্যার, কপিলকে আমি আগে থেকেই চিনতাম। আমরা দুজন সুপারি দিতে পারলাম না, তাই আমরাই ভেবেছিলাম যে এই কাজটা আমরাই করে দিই। তোর ফোন রেকর্ড অনুযায়ী তুই 1:30টার সময় তিরাচ্চক গিয়েছিলি, তারপর ওখান থেকে দামোদরনগর যাস। গোয়েঙ্কা নিবাস থেকে গান্ধী চকের দোকানের দূরত্ব 20 মিনিটের, মাত্র 20 মিনিটের। এবার এটা বল, বিশাল গোয়েঙ্কা দোকানে কখন গেছিল? ও টাকাটা কখন নেয়? আর ওই টাকা কোথায়? কোথায় ওই 2 লাখ টাকা? স্যার, বর্দা তো টাকা নিতে জানিনি, ওনার কাছে তো টাকা ছিলই না। তাহলে গোবর্ধন কেন বললো বিশাল টাকা নিতে এসেছিল? এই কাজটা উনিই করিয়েছেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বর্দা তো টাকা নিতে জানিনি, ওনার কাছে তো টাকা ছিলই না। তাহলে গোবর্ধন কেন বললো বিশাল টাকা নিতে এসেছিল? এই কাজটা উনিই করিয়েছেন। প্রকাশ, শোন, ওই ইডেন সার্কেলের কাছে কৃষ্ণা রেস্টুরেন্ট আছে, ওখানে চলে আয়। কি ব্যাপার গোবর্ধন বাবু? তুই আয়, তারপর বলছি। বাবু, ব্যাপারটা কি? প্রশ্ন করিস নি। বাড়িতে গিন্নিমাকে কিছু একটা বলে বেরো, বলবি না যে আমার সঙ্গে দেখা করতে আসছিস। হ্যাঁ, ঠিক আছে বাবু। বিকেল 4টের সময়, দেরি করবি না।
প্রকাশ, তুই কি এমন কোনো লোককে চিনিস যে টাকা নিয়ে কাউকে খুন করতে পারে? আপনি কি বলছেন বাবু? জানিস কিনা বল। আমার তো খুব ভয় করছে বাবু। 2 লাখ টাকা পাবি, ভেবে দেখ। কাজটা কি? কাকে মারতে হবে? বিশাল বাবুকে। নিজে পারলে নিজেই করবি, যদি অন্য কাউকে দিয়ে করাতে চাস দেখ সেটা। কিন্তু আপনি এরকম করছেন কেন? প্রশ্ন করিস নি। 2 লাখ টাকা পাবি, ভাব, করবি? স্যার, আমাকে কাটলেও রক্ত বেরোবে না এমন অবস্থা আমার। আর আর সেই সময় ম্যানেজার বাবু সুপারি দিচ্ছিলেন। সত্যি বলছি, মাথা ঘুরে গিয়েছিল। তারপর ভাবলাম আমাকে এত টাকা কে দেবে? অতগুলো টাকা আমি স্যার হ্যাঁ বলে দিলাম। গোবর্ধন কেন বিশালকে মারতে চেয়েছিল? ওসব আমি জানি না স্যার। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি আমাকে কিছুই বলেননি স্যার। গোবর্ধন বাবু, আমাদের অনেক ঘুরিয়েছেন আপনি। এখন বলুন ব্যাপারটা কি? এটা সত্যি স্যার, বিশাল বাবুকে আমি খুন করিয়েছি। এটুকুই সত্যি স্যার। কেন? বিশাল বাবু এমনিই মরে যেতেন, আজ নয়তো কাল। উনি বেঁচে থাকলে কার কি লাভ হতো? কিন্তু ওর মৃত্যুতে কার কি লাভ হতো? সত্যি বলুন, কারণটা কি? একটাই কারণ ছিল স্যার। গোবর্ধন বাবু, আপনি 27 বছর ধরে গোয়েঙ্কা জুয়েলার্সে কাজ করছেন, জানি। আপনার গোয়েঙ্কা পরিবারে একটা সম্মান আছে, সেটাও জানি। তাই আপনি চুপ করে থেকে আপনার আনুগত্যের প্রমাণ দিয়ে কাকে বাঁচাতে চাইছেন আপনি? বিশালের বাবাকে, মাকে, নাকি ভাইকে, নাকি ওর স্ত্রীকে, যে 3 বছর আগে ওকে ছেড়ে চলে গিয়েছিল? প্রকাশ আমাদের চাকর 8 বছর ধরে এখানে কাজ করছে। ও বিশালকে খুন করিয়েছে, আর এখন ম্যানেজার 27 বছর ধরে এখানে আছে। বিশাল ওর কোলে পিঠে মানুষ হয়েছে। কেন করেছে ওরা এরকম? কার কথায়? কে আমার ছেলেকে মারতে চেয়েছিল? কে আছে এইসবের পেছনে? আমি তো কিছুই বুঝতে পারছি না। গোবর্ধন বাবু একজন নির্দোষ লোক মারা গেছে, মানছি। ওর বাঁচার ধরনটা আলাদা ছিল, মানছি যে এমন কিছু করছিল যাতে ওর পরিবারের ওপর কলঙ্ক লাগছিল। তবু কারুর কি অধিকার আছে যে কারুর জীবন নিয়ে নেবে? আপনি চুপ করে থেকে যে গোয়েঙ্কা পরিবারের সম্মান বাঁচানোর চেষ্টা করছেন না, বিশালও ওই গোয়েঙ্কা পরিবারের ছেলে ছিল। বলুন, বিশাল গোয়েঙ্কাকে কে খুন করেছে? স্যার, গোবর্ধন হলো আমার সবথেকে বিশ্বস্ত লোক। ও আমার এবং আমার পরিবারের বিপক্ষে কিচ্ছু বলবে না।
ঠিক আছে, তাহলে আপনিই বলে দিন কে খুন করিয়েছে। আমি গোবর্ধনকে বলি যে বিশালকে খুন করিয়ে দাও। আমি ওর বাবাই বলেছে যে ওকে খুন করে দিতে। গোবর্ধন, আমার তো মনেই হয় না বিশাল কোনোদিন শুধরে যাবে। ওর বদলানোটা একেবারেই অসম্ভব, পুরোপুরি বাজে জায়গায় চলে গেছে। আর ওর শোধরাবার কোনো আশাই আমি দেখতে পাচ্ছি না। এই ছেলেটা পরিবারের সমস্ত সম্মান মাটিতে মিশিয়ে দেবে। খালি হাতে এই শহরে আমি এসেছিলাম, তারপর এই কারবারটা আমি তৈরি করি, পয়সা কামিয়েছি, সম্মান পেয়েছি, যশ পেয়েছি, কিন্তু এ সব কিছু বিশাল মাটিতে মিশিয়ে দেবে। শেঠজি, কি হয়েছে? একটা কাজ করবে গোবর্ধন। আপনার জন্য সবকিছু করতে পারি, যা আপনি বলবেন শেঠজি। আপনি যাতে শান্তি পান, আপনার সম্মান যাতে বাঁচে, আমি সবকিছু করতে পারি, সবকিছু। গোবর্ধন সেটাই করেছে যা ওকে আমি করতে হুকুম করেছি। ওর কোনো দোষ নেই। আর যদি এই ব্যাপারে কেউ দায়ী থাকে, সেটা হলাম আমি। অমরনাথ বাবু, আপনি বিশালের বাবা হলেও আপনার এই অধিকার নেই যে আপনি তাকে খুন করিয়ে দেবেন। আমি মানছি বিশালের জীবন ধারণটা একটু অন্যরকম ছিল, আপনার পছন্দ ছিল না। তার মানে এই নয় যে আপনি তাকে মেরেই ফেলবেন। আপনার শরীরে যদি কোথাও কোনো অসুবিধে হয়, আপনার হাতে, আপনার পায়ে, তাহলে আপনি সেটা চিকিৎসা করাবেন নাকি কেটেই ফেলে দেবেন? বিশাল যেমনই ছিল সে তো আপনার ছেলে, আপনার নিজের সন্তান। ও ভুল পথে যাচ্ছিল, ওকে ঠিক পথে আনার দায়িত্ব আপনার ছিল, আর আপনি তো ওকে এই দুনিয়ার থেকেই সরিয়ে দিলেন। খুব খারাপ করেছেন অমরনাথ বাবু, আপনি খুব খারাপ করেছেন। বিশালের বাবা অমরনাথ, ম্যানেজার গোবর্ধন আর চাকর প্রকাশ, পুলিশ এদের সবাইকে গ্রেফতার করে নিয়েছে। এই কেসের রহস্য উন্মোচন হওয়ার কিছুদিন পরেই পুলিশের হাতে চলে আসে কপিল নারায়ণ, যাকে খুনে সুপারি দেওয়া হয়েছিল। পুলিশ চার্জশিট তৈরির প্রস্তুতি নিচ্ছে। বিশাল নিজের জীবন নষ্ট করছিল, আর বিশালের পরিবার তার জন্য দীর্ঘ সময় ধরে হয়রান ছিল। ছেলেকে সঠিক রাস্তায় নিয়ে আসতে মা অনেক চেষ্টা করেছেন, কিন্তু তার কোনো লাভ হয়নি। কিন্তু সব থেকে বেশি প্রভাব পড়েছিল বাবার উপর। ওনার সমাজে নিজের নাম, মান সম্মান আর প্রতিপত্তি হারিয়ে ফেলার ভয় ছিল। আমরা সবাই খুব ভালো করে জানি যে নেশা, সেটা কোনো নেশার জিনিসের হোক কিংবা মদের, একটা নয় অনেক জীবন নষ্ট করে দেয়। কিন্তু এই কথাটা সেই ব্যক্তি বুঝতে পারে না যে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। নেশার পায়ে বেড়ি পরিয়ে বা আইন বানিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। পায়ে বেড়ি পরিয়ে স্বাধীনতা খর্ব করা যায় না, বরং বিদ্রোহের ধোঁয়া ওঠে। তাতে সেই স্বাধীনতার রাস্তা শেষ, যতই দুঃখজনক হোক না কেন। এই কেসে একজন বাবার সামাজিক প্রতিপত্তির মূল্য চোকাতে হলো তার যুবক ছেলেকে। শুধুমাত্র নেশাই নয়, বরং শারীরিক সম্পর্কের বিষয়েও বিশালের সামাজিক নিয়মের বিপরীতে যাওয়াটাও তার বাবা সহ্য করতে পারেননি। আর পরিবারের সম্মানের জন্য তিনি তার ছেলের প্রাণ নিয়ে নেন। এটা কোনো উত্তরও নয় বা কোনো সমস্যার সমাধানও নয়,
আমাদের কোনো মানুষের প্রাণ নেওয়ার কোনো অধিকার নেই, তাতে সে আমাদের চিন্তাধারা বা মানসিকতার সঙ্গে ফিট করুক বা না করুক। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন নিজেকে কখনো কোনো নেশার গোলাম হতে দেবেন না। জয় হিন্দ।